হালিশহর পোড়ামাটি ও ঘাটের দেশ। এখানেই স্নান করতেন মাতৃসাধক রামপ্রসাদ। কি শুনতে অবাক লাগছে না? এখন তোমরা দেখতে পাচ্ছ জোড়া শিব মন্দির, আর এটা হচ্ছে বুড়ো শিব মন্দির, যেটা কিনা 300 বছরেরও বেশি পুরনো। আর এখন তোমরা দর্শন করছো রামপ্রসাদ ভিটে, আর এটা হচ্ছে পঞ্চমুণ্ড আসন। এখানেই সাধনা করতেন রামপ্রসাদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি হালিশহরে রামপ্রসাদের জন্মভিটা। তো সেখানেই এসছি আমি, আর এখন মোটামুটি বাজে হচ্ছে 2টো মতো বাজে। এত পরিমাণে রোদ, একদম মাথা ফাটা রোদ, তোমরা অন্য কিছু ভাবতে পারো। তো এই গরমের মধ্যে জাস্ট একটু ভিডিও বানানোর জন্য আমি সেই আড়ংঘাটা থেকে হালিশহরে চলে এসেছি। তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। শিয়ালদা ডিভিশনের গেদে, লালগোলা, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট লোকালে করে চলে আসুন হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশন থেকে টোটোতে 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও এই রামপ্রসাদ ঘাটে। এখান থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। ইতিমধ্যে আমি চলে এসেছি রামপ্রসাদের স্নানের ঘাটে। হালিশহর মানেই পোড়ামাটি ও ঘাটের দেশ। চলো বন্ধুরা, দেরি না করে আস্তে আস্তে ভেতরের দিকে যাই। হালিশহরের নামটা শুনলেই প্রথমে যে নামটি আসে সেটা হলো মাতৃসাধক রামপ্রসাদ সেন। এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি রামপ্রসাদের স্নানের ঘাটের পাশে যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরগুলি। স্নানের ঘাটে ঢুকেই বাঁদিকে নজরে পড়ল শিব মন্দির, আর প্রচুর মানুষ এই গঙ্গাতে স্নান করছে। এই মাথা ফাটা রোদের মধ্যে আমি এখন চলে এসেছি রামপ্রসাদের স্নানের ঘাটে। এখন তোমরা দেখতে পাচ্ছ রামপ্রসাদের একটি স্মৃতি মূর্তি। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এই রামপ্রসাদের স্নানের ঘাট। এই রামপ্রসাদ মূর্তির পাশেই রয়েছে সুন্দর একটি বজরাঙ্গবলীর মূর্তি। তাছাড়া এখানে আসলেই দেখতে পারবে অনেকগুলি বটবৃক্ষ। আর ঘাটে নামার দুই সাইড দিয়ে নজরে পড়বে কি সুন্দর কারুকার্য করা রামপ্রসাদের নানান জীবন কাহিনী এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেগুলো দেখতে কিনা অসাধারণ লাগছে। আর ঘাটে নামার রাস্তার পাশ দিয়ে বসেছে নানান ভিখারি। আর এখানকারের বটবৃক্ষটি এত সুন্দরভাবে আমাদেরকে ছায়া দিচ্ছে, এখানকারের পরিবেশটা একদম এসির মতো লাগছে। আর তার সঙ্গে রয়েছে গঙ্গার মনোরম হাওয়া, যেটা কিনা 43 ডিগ্রি তাপমাত্রাকেও বুঝতে দিচ্ছে না। এই ঘাটে এসেই স্নান করতেন মাতৃসাধক রামপ্রসাদ সেন। নানান অলৌকিক ঘটনার সাক্ষী এই রামপ্রসাদের স্নানের ঘাট। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো করতেন। একবার সারা রাত পুজো করার পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হয় রামপ্রসাদ। ভক্তগণও তার পেছন পেছন অংশ নেয়। স্বরচিত শ্যামাসঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই তার প্রাণ বহির্গত হয়। মনে করা হয় এটি 1775 সালের ঘটনা। এখনও নানান অলৌকিক ঘটনা ঘটে এই রামপ্রসাদ ঘাটে। প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী আসে এই রামপ্রসাদের স্নানের ঘাটে। এখন তোমরা দর্শন করছো তারামায়ের মন্দির। এখন মোটামুটি ওই 1টা মতো বাজে। এই গঙ্গার মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আর এই গঙ্গায় এসে স্নান করব না তাই কখনো হয়? গঙ্গায় এসে স্নান করে নিলাম এই রামপ্রসাদ ঘাটে। আর এই ঘাটটি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচণ্ড গরমের জন্য আর মাথা ফাটা রোদের জন্য এই রামপ্রসাদ ঘাটটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। আমি এই ভিডিওটা প্রচুর কষ্ট করে বানাচ্ছি। তোমরাই পারো আমার এই ছোট্ট ইউটিউব পরিবারটিকে আরও বড় করে তুলতে। আমার বিশ্বাসই হচ্ছে না এই ঘাটেই স্নান করতেন রামপ্রসাদ। কিন্তু বিশ্বাস না করে কি করব? বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটা আছে বলেই আমরা এখনও পর্যন্ত বেঁচে রয়েছি। মা আমাকে বলেছিল, যেহেতু গঙ্গায় যাচ্ছিস তাহলে আমার জন্য একটু গঙ্গা জল নিয়ে আসিস পুজোর জন্য। ওই জন্য একটু গঙ্গা জল নিয়ে নিলাম ছোট বোতলে, যেইটুকু ধরলো এইটুকুতেই অনেক দিন চলে যাবে। এবারে এই রামপ্রসাদের স্নানের ঘাট থেকে আস্তে আস্তে যাব রামপ্রসাদ ভিটার দিকে। রামপ্রসাদ ভিটের দিকে যেতেই আমার বাঁ সাইডে নজরে পড়ল জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দিরটা নাকি 250 থেকে 300 বছরেরও বেশি পুরনো। দেখে তো তোমরা বুঝতেই পারছো পুরনো দিনের ভাস্কর্য কি সুন্দরভাবে টিকে রয়েছে, আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না। আর এই মন্দির দুটি সেম একই রকমের। আর এখানে আসলেই দেখতে পারবে টেরাকোটার কাজ। আর এই টেরাকোটার কাজগুলো অসাধারণ লাগছিল আমার কাছে।
পুরনো দিনের ভাস্কর্য কি সুন্দরভাবে টিকে রয়েছে, এখানে না আসলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এখানে নানান রকমের টেরাকোটার মূর্তি দেখতে পারবে এই মন্দিরে আসলে। আর এই মন্দিরের গায়ে রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি, আর দুই পাশে রয়েছে রামপ্রসাদ ও পাশেরটাকে আমি চিনতে পারছি না, যদি কেউ চিনে থাকো আমাকে অবশ্যই তোমরা জানিও। আর মন্দিরের ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিব ঠাকুর। আর এখানে একটা লেখা দেখতে পারলাম, হালিশহর শিবের গলির জোড়া শিব মন্দির। রোদের তাপে আমার পাগুলো পুড়ে যাচ্ছে, আমি এই মন্দিরের উপরে হেঁটে বেড়াতে পারছি না। সেই জন্য আমি বেশি দেরি না করে তোমাদেরকে শিব ঠাকুরগুলি দেখিয়ে আস্তে আস্তে আমি মন্দির থেকে নেমে পড়লাম। বেশিক্ষণ এই মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকলে আমার পায়ের তলায় ফুসকা পড়ে যেত। এখন আমি আস্তে আস্তে যেতে চলেছি বুড়ো শিব মন্দিরে। এখানে একটি পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটাই পুনরায় নতুন রূপ দেওয়া হয়েছে। এখন তোমরা দর্শন করছো শ্রী শ্রী বুড়ো শিব মন্দির। আর এই মন্দিরটার বয়সও প্রায় 250 থেকে 300 বছরেরও বেশি। শিব মন্দির না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এটা এত পুরনো শিব মন্দির। জাস্ট তোমরা শিব ঠাকুরটা একটু দেখো, পুরোটাই পাথরের তৈরি, পুরোটাই পাথরের তৈরি। এর পাশে রয়েছে আরও একটি শিব ঠাকুর, বড় সড়ো একটা শিব ঠাকুর, একটা পাথরের গায়ে নানান রকমের চিহ্ন দেখতে পারবে। একই রাস্তা দিয়ে খানিকটা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম এই রামপ্রসাদ ভিটেতে। এখানেই থাকতেন রামপ্রসাদ সেন। মন্দিরের গেটের অপোজিট সাইডে দেখতে পেলাম অসাধারণ একটি চিত্রকলা। এই চিত্রটিতে রামপ্রসাদের নানান অলৌকিক কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এখানকারের এই পেন্টিংটি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। মন্দিরের বড় গেট বন্ধ থাকায় আমি বড় গেটের পাশে যে ছোট গেট রয়েছে সেই গেট দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এই জায়গাটা অনেকটাই বড়। প্রথমে ঢুকেই আমার যেটা নজরে পড়ল এই বট গাছটি। আর এই বট গাছটি কোনো লাগানো বট গাছ নয়, বটবৃক্ষের যে ঝুড়ি হয় সেই ঝুড়ি থেকেই এই গাছের উৎপত্তি। কিন্তু এই বটবৃক্ষের ওপরের দিকটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে বড় বটবৃক্ষের সঙ্গে এর কোনো মিল নেই। খানিকটা এগিয়ে গেলেই দেখতে পারবে পঞ্চবটী। এই পঞ্চবটিতেই সাধনা করতেন রামপ্রসাদ। পঞ্চবটী বলতে এখানে শুধু বট গাছ নয়, বট গাছের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গাছ রয়েছে। এই পঞ্চবটী গাছের নিচেই সাধনা করতেন সাধক রামপ্রসাদ, যেখানে তৈরি করেছিলেন পঞ্চমুণ্ড আসন। এই পঞ্চমুণ্ড আসনেই প্রত্যেক অমাবস্যায় ধ্যানে মগ্ন থাকতেন রামপ্রসাদ সেন। আর এই পঞ্চবটিটাকে পাঁচিলের সাহায্যে আগলে রাখা হয়েছে, যাতে কোনো মানুষজন ওখানে ঢুকতে না পারে। এখন মোটামুটি ওই 1:30 মতো বাজে। প্রচণ্ড গরম পড়েছে আজকে, 43 ডিগ্রি টেম্পারেচার। আমার কেন জানি না হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু এখানে এসে আমার মন থেকে শরীর অনেকটাই হালকা হয়ে গেছে। কত মানুষ ভাড়া বেঁধেছে এই বকুল গাছে। এই রামপ্রসাদ ভিটেতে এসে এই ঠাকমা আমাকে ডাক দিল, বলল যে মায়ের প্রসাদ নাও। আমার কপালটা অনেকটাই ভালো যে আমি মায়ের ভোগটা পেয়েছি। মায়ের এই খিচুড়ি ভোগটা খেতে আমার অসাধারণ লেগেছে। যদিও প্রসাদের টেস্ট নিয়ে বিচার করাটা উচিত নয়। আর এখানেই রয়েছে শীতল পানীয় জলের ব্যবস্থা। প্রচণ্ড গরম লেগে গেছে, তাই খানিকটা জল খেয়ে নিলাম। এখন যেহেতু মোটামুটি 2টো মতো বাজে, সেই জন্য সমস্ত মন্দির এখন বন্ধ। খোলা থাকলেও আমি তোমাদেরকে দেখাতে পারতাম না, কেননা প্রত্যেকটা মন্দিরে এখানে মায়ের বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ। এই জন্য আমি আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। আর পঞ্চমুণ্ডী আসনের পাশেই রয়েছে একটি যজ্ঞ করার জায়গা। এখানে বসেই যজ্ঞ করতেন রামপ্রসাদ। আর তার পাশেই রয়েছে পঞ্চমুণ্ড আসন। আর এই মন্দিরটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবঘর বা শিব মন্দির। এই শিব মন্দিরেই পুজো করতেন সাধক রামপ্রসাদ। আর তার ঠিক পাশেই রয়েছে রামপ্রসাদের স্মৃতি বিজড়িত এই মন্দির। আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করব বাইরে থেকেই, কেননা মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। যদিও এখন মন্দিরটা বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় লেখা রয়েছে মোবাইলে ফটো তোলা নিষিদ্ধ, আর লেখা রয়েছে মোবাইল বন্ধ রাখুন। আর এই মন্দিরের সামনেই রয়েছে বলির জায়গা। যত রকমের বলি হয় এখানেই দেয়া হয়। আর এখানে কোনো হাঁড়ি কাঠ নেই, মাটির ওপরেই দেওয়া হয় বলি। আমার এই বলির পীঠস্থানটা দেখে গাটা কেমন ছমছম করে উঠল।
আর এই বলির স্থানটা একদম মায়ের মন্দিরের সোজাসুজি। আর এই মন্দিরের পাশেই রয়েছে পঞ্চবটী ও পঞ্চমুণ্ড আসন। এই জায়গাটা বেশ অনেকটাই বড়সড়। আর মেন মন্দিরের ডান সাইডে রয়েছে বিশাল বড় এক পুকুর। লোকমুখে শোনা যায় মায়ের পুজোর আগে এই পুকুরেই স্নান করে পুজো করতেন মাতৃসাধক রামপ্রসাদ সেন। আর এই পুকুরের জল কি সুন্দর পরিষ্কার ও স্বচ্ছ, একদম কাচের মতো চকচক করছে এই পুকুরের জলটি। আর এই পুকুরের মধ্যে ছাড়া রয়েছে নানান রকমের নানান প্রজাতির কচ্ছপ। এখানে আসলেই লক্ষ্য করতে পারবে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কচ্ছপগুলো ঘুরে বেড়াচ্ছে। আর প্রচুর পায়রা আছে এখানে, জল পিপাসায় কি সুন্দরভাবে জলটা পান করছে পায়রাটি। আর এই পুকুরের জলটি একদম কাচের মতো চকচক চকচক করছে, পুরো পরিষ্কার। শুধু কচ্ছপই নয়, এই পুকুরের মধ্যে ছাড়া রয়েছে নানান রকমের রঙিল মাছ। রঙিল মাছগুলো সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর পুকুরের সামনে রয়েছে বসার জায়গা, অনেকটা পার্কের মতো লাগলো আমার কাছে। কে কে এই রামপ্রসাদ ভিটেতে আসতে চাও অবশ্যই তা আমাকে জানিও। আর কে কে এই রামপ্রসাদ ভিটেতে এসেছো তাও তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো। তো গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।